সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। আজ আমাদের অতিথি আফম বাহাউদ্দিন নাসিম। ধন্যবাদ। নাসিম ভাইকে সবাই চিনেন, ভূমিকায় গেলাম না, একটা ছোট গল্প দিয়ে শুরু করি। বাহাউদ্দিন নাসিমের সাথে আমার দেখা প্রথম 1987 সালে এরশাদ আন্দোলনের সময়, আজকে এই ধানমন্ডি 32 নম্বর বাড়িতে। আমার একটা তথ্যের জন্য আমি সেখানে গিয়েছিলাম, উনি আমাকে সহযোগিতা করেছিলেন। সে বাহাউদ্দিন নাসিম ভাই কিভাবে তৈরি হয়েছেন, তখন থেকে আমরা মাঠের যারা সাংবাদিক আমরা চিনি জানি। সেই বাহাউদ্দিন নাসিম আজকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। নাসিম ভাই, প্রথম আমার জিজ্ঞাসা, সেই 32 নম্বরের বাড়ি, আপনি যে বয়সে সেখানে এসেছিলেন, সেই বাড়িটা যখন চোখের সামনে পুড়তে দেখছিলেন, তখন আপনার প্রথম প্রতিক্রিয়াটা কি ছিল? ধন্যবাদ। ফজলুল বাড়ির খবর, এই সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। 32 নম্বর এই বাড়িটি একটি সাধারণ বাড়ি হিসাবে আমরা কখনোই দেখি না, বাংলাদেশের মানুষ বিবেচনাও করে। এই বাড়িতে বসবাস করতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বাড়িতে ঘিরেই মহান মুক্তিযুদ্ধের যে মুক্তি সংগ্রামটি শুরু হয়েছিল, এই বাড়িতে বসেই দীর্ঘ 23 বছর লড়াই সংগ্রাম করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের বাঙালি জাতিকে প্রস্তুত করেছিলেন, উদ্বুদ্ধ করেছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন। এবং এই বাড়িটি স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের সেই সকল স্মৃতি কথাকে ঘিরে একটি স্মৃতিচিহ্ন হিসাবে বাঙালি জাতির কাছে চিরভাস্বর হয়ে থাকে। এই বাড়িটিকে ঘিরে মানুষ স্বপ্ন দেখতেন। এই বাড়িটির পাশে হেঁটে তাকিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা আত্মাহুতি দিয়েছে, যারা শহীদ হয়েছে, সেই বীর সন্তানদের বীরত্ব গাথা নিয়ে ভাবতেন। এবং বাঙালি জাতি শৌর্য বীর্যের যে প্রতীক, সেই মানুষটি ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি এই বাড়িতে বসবাস করেন। সুতরাং এই বাড়ির প্রতিটি ইট, পাথর, বালুকণা সবকিছুর স্মৃতি, সবকিছুই আমাদের স্মৃতিচিহ্ন। এই বাড়িটিকে যে দানবীয় শক্তি, যে 71-এর পরাজিত শক্তি, যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, শহীদ করেছে, যারা 2 লক্ষ মায়ের জাতির, মা বোনের সম্মান সম্ভ্রম ছিনিয়ে নিয়েছিল, সেই অশুভ শক্তি কাছে এটা একটি, এই বাড়িটিকে তারা মনে করত তাদের এই সকল অপকর্মের যে শাস্তি বাঙালি জাতি তাদেরকে দিয়েছে, সেই শাস্তি দেওয়ার যে শক্তি, সেই শক্তির প্রাণ কেন্দ্র ছিল জাতির পিতা, এবং তিনি এই বাড়িতে বসবাস করতেন। সে কারণেই সেই অশুভ শক্তির লক্ষ্য ছিল এই বাড়িটিকে ধ্বংস করে দেওয়া। নাসিম ভাই, 71-এর খুনিরা ধ্বংস করে নাই। এই বাড়িটা 75-এর খুনিরা ধ্বংস করে নাই। বঙ্গবন্ধুর রক্ত ছিল এই বাড়িতে। এই বাড়িতে 1921 সালে যখন শেখ হাসিনা দেশে ফিরে আসলেন, তখন বাড়িটা তার কাছে হস্তান্তর করা হয়। এই বাড়িতে বঙ্গবন্ধুর যত রকম স্মৃতি ছিল, ফার্নিচার থেকে আরম্ভ করে নানা কিছু, সেগুলাকে সংরক্ষণ করে বিশাল একটা জাদুঘর বানানো হয়েছিল। আমাদের বিশাল একটা সম্পদ ছিল এই জাদুঘরটা। সেই সমস্ত স্মৃতি, সমস্ত কিছু এই খুনিরা যে ধ্বংস করলো, এটাকে কিভাবে বলবেন? যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম সেটি, যে সেই 71-এর খুনি, 75-এর খুনি, এমনকি জাতির পিতাকে হত্যা করার পরে যারা বেনিফিশিয়ারি হয়েছে, যারা রাষ্ট্রীয় ক্ষমতাকে দখল করে
এই বাড়িটিকে বদ্ধ বাড়িতে পরিণত করতে চেয়েছিল, সকলের উদ্দেশ্য ছিল একটাই, এই স্মৃতি জাদুঘর, যার ভিতরে বা জাতির পিতা যে সমস্ত স্মৃতি চিহ্নকে ধ্বংস করার মধ্য দিয়ে বাঙালি জাতির ঐতিহ্যকে, বাঙালি জাতির ঐক্য পানকে ধ্বংস করে দেওয়া। তো এই বাড়িটি খুনিদের লক্ষ্যই ছিল এই বাড়িটিকে তছনছ করে দিয়ে ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়া, এবং যাদেরকে যুদ্ধ অপরাধীদেরকে, যাদেরকে যুদ্ধ অপরাধের দায়ে যাদেরকে বিচার করা হয়েছে, সেই অশুভ শক্তির উত্তরসূরিদের লক্ষ্য ছিল এই বাড়িটিকে ঘিরে, এই বাড়িটিকে, এই স্মৃতিচিহ্নটিকে, যে স্মৃতি বাঙালি জাতিকে বারবার ঐক্যবদ্ধ করে, সেই বাঙালি জাতি যাতে আর ভবিষ্যতে কখনো ঐক্যবদ্ধ হতে না পারে, সে লক্ষ্যেই তারা এই স্মৃতির হৃদয়ের, বাঙালির হৃদয়ের ভালোবাসার জায়গাটিকে তারা ধ্বংস করেছে। এই বাড়িটাকে ধ্বংস করা হলো, এই বাড়িটাকে পুড়িয়ে দেওয়া হলো, চোখের সামনে সবাই দেখলেন। গণভবন লুট হলো, গণভবনের একটা খামার বাড়ি ছিল, খামারে হাঁস মুরগি থেকে আরম্ভ করে সবকিছু লুট হয়ে গেল। আওয়ামী লীগের মতো বিশাল একটা সংগঠন মুহূর্তে কিন্তু হাওয়া হয়ে গেল। এই সবকিছু এইভাবে ভেঙে পড়লো কেন নাসিম ভাই? এই যে সবকিছুর উদ্দেশ্য তো এটা একটা, যেটা জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন যে অবৈধ সাংবিধানিক সরকার, তিনি কিন্তু পরিষ্কার ভাষায় বলেছেন, সারা বিশ্ব শুনেছে যে মেটিকুলাস ডিজাইন অনুসারে মাস্টার মাইন্ড কে, কারা, এবং এই কাজগুলো সেই মাস্টার মাইন্ডদের দ্বারাই করা হয়েছে। এটা পরিকল্পিতভাবে নীল নকশা করেই তো এটা করা হয়েছে। জাতির পিতার বাসভবন, স্মৃতি জাদুঘর, গণভবন, এমনকি বঙ্গবন্ধু কন্যা দেশরত শেখ হাসিনার বাসভবন সুধা সদন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার বাসভবন, আওয়ামী লীগ 23 বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় আওয়ামী লীগ অফিস থেকে আরো 3টি অফিস ঢাকাতে আওয়ামী লীগের, সারা বাংলাদেশের আওয়ামী লীগের অফিস, এবং মুক্তিযুদ্ধের চেতনার যে স্মৃতিচিহ্ন, জাতির পিতার যে ভাস্কর্যগুলো ছিল, সেগুলো কিন্তু ভেঙে খান খান করে দেওয়া হলো, উড়িয়ে দেওয়া হলো। এবং সারা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপাসনালয়, মন্দির, এমনকি শত বছরের যে মাজার শরীফ, এগুলো কিন্তু শুধু ধর্মীয় ধর্মীয় আচার আয়োজনের জায়গা নয়, এটি কিন্তু এগুলো কিন্তু আমাদের বাঙালি কালচারের সাথে সংযুক্তি সম্পন্ন। এটা কিন্তু এগুলোও কিন্তু ধ্বংস করা হয়েছে। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জায়গাটিকে, আমাদের বাঙালির অস্তিত্বকে, বাঙালির জাতিসত্তাকে ধ্বংস করার জন্য সারা দেশের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, কোন শক্তি কিন্তু, কোন পর্যায়ের মানুষই কিন্তু রেহাই পায়নি এই অশুভ শক্তি। তারা দীর্ঘদিনের প্ল্যান ডিজাইন সবাই বলছেন, আপনারা কি একটু টের পেলেন না এগুলা? আমরা এই যে দেখুন, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, সেখানে দেশি বিদেশি ষড়যন্ত্র এখানে এক হয়ে কাজ করেছে। তো আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের ডিজাইন প্ল্যান, সেটা তাদের আন্তর্জাতিক এই ষড়যন্ত্রকারীদের যারা দালাল, যারা ধারক বাহক, যারা তাদের সাথে মিলে বাংলাদেশের বিরোধিতা করেছে, সেটা তো আমরা বাংলাদেশে কখনোই আমরা ভাবতে পারিনি। স্বাধীনতার 53 বছর পরে যে দেশের বিপক্ষে, দেশের মানুষের বিপক্ষে যে দেশ বিরোধী গোষ্ঠী, একটি গুটি কয়েক হাতে গোনা কিছু মানুষ দেশটাকে এভাবে ধ্বংস করে দিতে পারে, সেটা আমরা কেন, বাংলাদেশের কোনো মানুষই এভাবে ভাবতে পারে। আজকে দেখুন,
অল্প সময়ের ভিতরে 6 মাস পার হতে না হতে ইতিমধ্যেই মানুষ কিন্তু বুঝে গিয়েছে। এই মানুষগুলো কিন্তু কোনো রাজনীতি করে না, এই মানুষগুলো কোনো দলের সাথে সম্পৃক্ত না। তারা আজকে বলা শুরু করেছে, বুঝতে শুরু করেছে কি ভুলটা তারা করেছে, কি ক্ষতিটা। যারা ভুল বুঝিয়ে ভিন্ন পথে একটি জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে তারা কি ক্ষতিটা দেশের করেছে, কিভাবে মানুষ আজ তার ভুক্ত। আন্তর্জাতিক ষড়যন্ত্র স্পেসিফিক কিছু বলা যায় 6 মাস পরে এসে? এই যে ষড়যন্ত্রকারীদের তো ষড়যন্ত্রকারীরা শুনুন, 1971 সালের মহান যে মুক্তিযুদ্ধ, সেটা তো একটি জাতির গৌরব গাথা। তার সাথে এই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। এ যুদ্ধে পরাজিত হয়েছে কারা? এ যুদ্ধে শুধুমাত্র 71-এর স্বাধীনতা বিরোধী গোষ্ঠী পরাজিত হয়েছে বাংলাদেশের, তা তো না। এর সাথে আরো অনেক শক্তি জড়িত ছিল, যারা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে, বাঙালির পক্ষে, স্বাধীনতার পক্ষে কথা বলেনি, বিরোধিতা করেছে। কেউ অস্ত্র দিয়ে বিরোধিতা করেছে, কেউ অর্থ দিয়ে বিরোধিতা করেছে, কেউ আন্তর্জাতিকভাবে মহান মুক্তিযুদ্ধে স্বাধীন হওয়ার পরও বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে এবং স্বীকৃতি না দিয়ে আমাদের বিরোধিতা করেছে। সেই সকল শক্তিদের ভিতরে এখনো যারা প্রতিশোধ পরায়ণ, যারা সেই প্রতিশোধ পরায়ণ শক্তিগুলো কিন্তু এখানে কাজ করেছে। আমরা বাংলাদেশের মানুষ এটা যখন আজকে বুঝতে পেরেছে, আজকে তাই এই মেটিকুলাস ডিজাইনের যে অন্তরাত্মা, যে এই ডিজাইন করে আজকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, তিনি কিন্তু বাংলাদেশ নিয়ে ভাবেন না, বাংলাদেশের মানুষ নিয়ে তার কোনো পরিকল্পনা নাই, ভালো কোনো পরিকল্পনা নেই। আজকে বাংলাদেশ ধ্বংস হলে তার কিছু আসে যায়। আজকে বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ কষ্টে আছে, দুঃখে আছে। বাংলাদেশের মানুষ আজকে না খেয়ে ক্ষুধার জ্বালায় আজকে প্রতিটি মুহূর্ত পার করছে। আজকে বাংলাদেশের মানুষ ইউনুস সরকারের সাথে মার্কিন বাইডেন প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নতুন প্রশাসন যে এসেছে ট্রাম্পের, কোনো পরিবর্তনের আশা দেখেন? দেখেন, আমরা পরিবর্তন, সবসময় আমরা পরিবর্তনের কথা, আমরা আশাবাদী। আমরা বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ সবসময় আশাবাদী এবং ইতিবাচক ধারায় চিন্তা নিয়েই আমরা এই জাতি সবসময় এগিয়েছিল। আমরা কখনো পিছিয়ে পড়ার জাতি না। ষড়যন্ত্রকারীদের নীল নকশা, মেটিকুলাস ডিজাইন যারা করেছে তারা জয়ী হয়েছে, এটা আমরা বিশ্বাস করি না। বাংলাদেশের মানুষও এ বিশ্বাস করে। আমরা আশাবাদী এবং বাংলাদেশের মানুষ মনে করে অচিরেই, খুব শীঘ্রই এই বাইডেন প্রশাসনের পৃষ্ঠপোষকতায় যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে তাদের যে পতন হবে, এটা কিন্তু সময়ের ব্যবধান মাত্র। এটা শুধুমাত্র অপেক্ষা। এর জন্য দীর্ঘ অপেক্ষার কোনো প্রয়োজন হবে বলে আমার মনে হচ্ছে। আমার অন্তরাত্মা বলছে, আমার বিশ্বাস বলছে যে বাইডেন সরকারের নির্বাচনে পরাজয়ের মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছে তারা বাংলাদেশের মানুষের শান্তি ফিরে আসুক, বাংলাদেশে আইনের শাসন ফিরে আসুক, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসুক, বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে, ন্যূনতম খেয়ে পড়ে বাঁচতে চায়। এখানে ভয়ের, আতঙ্কের, ঘৃণার যে ছড়িয়ে বাংলাদেশে যে বিভ্রান্ত করা হচ্ছে, বাংলাদেশের মানুষকে আতঙ্কগ্রস্ত, ভয়ের যে সংস্কৃতি চালু করা হচ্ছে, ঘৃণার যে সংস্কৃতির দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে, তার অবসান ঘটবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং নতুন যে প্রশাসন যারা আসছে তারা ভালো কাজকে সমর্থন করবে, এটা আমরা আশা করি। আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশের মানুষকে ধ্বংস করে উন্নত সমৃদ্ধশালী দেশের মানুষের অথবা সরকারের কি লাভ? নিশ্চয়ই কোনো লাভ নেই। বরঞ্চ
বাংলাদেশে যদি শান্তি শৃঙ্খলা এবং জঙ্গিবাদী উচ্ছৃঙ্খল সন্ত্রাসী গোষ্ঠী এবং যারা মৌলবাদী গোষ্ঠী, যারা ধর্মের নামে ধর্মকে ব্যবহার করে উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে, মানুষ হত্যা করে, মানুষকে জঙ্গিবাদী কায়দায় দেশের মানুষকে, নারী সমাজকে এবং তরুণ সমাজকে বিভ্রান্ত করতে না পারে, দেশের এবং পৃথিবী শান্তি ধ্বংস করতে পারে, অথবা জঙ্গিবাদী গোষ্ঠীর বিকাশ ঘটিয়ে, জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে বাংলাদেশকে যদি জঙ্গিবাদীদের অভয়ারণ্যে পরিণত করা হয়, নিশ্চয়ই সেটা বাংলাদেশ শুধু ক্ষতিগ্রস্ত হবে না, এই ক্ষতিগ্রস্ততার এই দায় তো সারা পৃথিবীকে নিতে হবে। সারা পৃথিবীর গণতান্ত্রিক আপনি আপনি একটু আগে বলেছেন সারা দেশে আওয়ামী লীগের সব অফিস গুলা ধ্বংস করা হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে। কি পরিমাণ বাড়িঘরে হামলা করা হয়েছে, কি পরিমাণ নেতা কর্মী গ্রেফতার হয়েছেন, সব পরিসংখ্যান গুলা আপনারা সংগ্রহ করতে পেরেছেন এখন পর্যন্ত? দেখুন, বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুণ্ঠন করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, যে পরিমাণের সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ব্যবসায়ী, কোনো মানুষই, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সংখ্যা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা শেষ করতে পারবো না, কেননা দেশে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার কোনো উদ্যোগ বর্তমান এই অবৈধ সরকারের হাতে নেই। তারা বরঞ্চ এই সন্ত্রাসী গোষ্ঠীকে, এই জঙ্গিবাদী গোষ্ঠীকে, হিজবুত তাহরির, ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামীদের মতো দলগুলোকে এরা পৃষ্ঠপোষকতা করছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করছে, তাদেরকে নিরাপত্তা দিচ্ছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে তাদেরকে রক্ষা করা, প্রোটেকশন দেওয়া হচ্ছে, যে কারণে আমাদের ধ্বংস, ক্ষতিগ্রস্ত মানুষরা থানায় যে যাওয়ার মতো সুযোগ নেই, তারা জিডি করার কোনো সুযোগ নেই। এবং আপনাদের লক্ষ লক্ষ নেতাকর্মী, আপনাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর অভিযোগ হচ্ছে আপনাদের বিরুদ্ধে, আপনাদের নেতাদের বিরুদ্ধে তাদের অভিযোগ হচ্ছে নেতারা তাদের কোনো খোঁজ নিচ্ছেন না, নেতারা কোনোভাবে নেতাদেরকে খুঁজতে পারছেন না, আশ্বাস পাচ্ছেন না। এই বিষয়টা কিভাবে বলবেন? দেখুন, আমার এই যে অভিযোগটা আমাদের দলের কর্মীরা যেটা করে, সেটার প্রতি আমি সম্মান রেখে বলতে চাই, অভিযোগটা তো ঠিকই আছে। আমাদের নেতা কর্মীদের যে সুযোগ যারা নিবে, একজন কর্মী তো নিজেই নিজের ঠিকানা, নিজের কোথায় আছে, কিভাবে খাচ্ছে, কিভাবে বেঁচে আছে, কিভাবে আত্মগোপনে থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছে, সেটাই তো দুর্বিষহ। প্রতিটি নেতাকর্মীর জীবন যাপন আজকে বাংলাদেশে একটা কঠিন থেকে কঠিনতর জীবন এখানে অতিবাহিত করছে। আমাদের হাজার হাজার নেতাকর্মী কারাগারে, হিসাব করলে দেখা যায় আমরা যাবৎকালে প্রায় লক্ষাধিক নেতাকর্মী কারাগারে বন্দী আছে। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তারা কেউ বাড়িতে বসবাস করতে পারতেছে, তারা আত্মগোপনে আছে, তারা বিভিন্ন জায়গায় সরে থেকে তারা নিজেকে রক্ষা করার চেষ্টা করছে। আজকে সেই নেতাকর্মীদের কাছে আমরা নেতারা, আমাদের যারা সহকর্মীরা আছে, তারাও কিন্তু তাদের খোঁজ নিতে পারতেছে, এটা সত্য কথা। এক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানো, যেমন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশে দাঁড়ানো না, বিভিন্ন ধর্মের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, তারা তো আরো বেশি নির্যাতিত। তাদের উপরে আক্রমণটা মনে হয় তাদের ক্ষতি করা, লুণ্ঠন করা, হত্যা করা, এটাও মনে হয় এই অবৈধ সরকারের সমর্থক গোষ্ঠীর একটি এজেন্ডা। এবং এখানে শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় নয়, শুধু আওয়ামী লীগ নয়, শুধু আওয়ামী লীগের সহযোগী সংগঠন নেতৃবৃন্দ নয়, এখানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে পাঠশালার শিক্ষক,
কোন পর্যায়ের মানুষই তো রেহাই পাচ্ছে না। আইনজীবী, আদালতের আইনজীবী, বিচারক, কেউ কারোই তো কোনো সম্মান নেই, কারোরই তো কোনো মর্যাদা নেই, কোথাও কোনো শান্তি নাই, স্বস্তি নাই। সবাই ভয়ের ভিতর দিয়ে অফিস আদালতে, ব্যবসা বাণিজ্য কেন্দ্রগুলোতে, এমনকি কলকারখানা, যেখানে শিল্প কলকারখানা গড়ে উঠেছে, সেখানেও তো একই অবস্থা। দেশের যে মামলা মোকদ্দমা এবং ক্ষতিগ্রস্ত মানুষরা, যারা নিহত হয়েছে, যারা আত্মহতি দিয়েছেন, যাদের অঙ্গহানি ঘটেছে, তারা তো চিকিৎসারও সুযোগ পাচ্ছে না। আজকে সবাইকে যাকে খুশি তাকেই গ্রেপ্তার করেই তাকে পেন্ডিং হত্যা মামলা, গণহত্যা মামলা, গণমামলা, গণগ্রেপ্তার। এবং একটা দুইটা না, আওয়ামী লীগের সভাপতি, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষের আস্থার ঠিকানা, এবং এখনো তার চাইতে জনপ্রিয় মানুষ কিন্তু দ্বিতীয়টি খুঁজে পাওয়া ভার বাংলাদেশে। বঙ্গবন্ধু কিনা শেখ হাসিনার বিপক্ষে, তার বিরুদ্ধে মিথ্যা এবং সাজানো প্রায় 250-র উপরে হত্যা মামলা দেওয়া হয়েছে, খুনের মামলা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ 14 দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাহসী সন্তানেরা, এমনকি সরকারি, বেসরকারি, সামরিক, অসামরিক, কর্মকর্তা, কর্মচারী, কেউর কিন্তু শান্তি নাই। মিথ্যে মামলার রাজত্ব, খুনের মামলার এবং সেই মামলাবাজদের রাজত্ব এখন বাংলাদেশে। জুলাই 21 মাসে যত হতাহতের ঘটনা ঘটেছে, বাংলাদেশে তো অনেক মানুষ মারা গেছে জুলাই 21 মাসে, এই হতাহতের দায় দায়িত্বগুলো তাহলে কার? জুলাই মাস থেকে যে হত্যাকাণ্ডগুলো শুরু হয়েছে, আমরা নিজেরাও হতবিহ্বল হয়ে পড়েছিলাম, কিভাবে এগুলো সম্ভব, এগুলো হচ্ছে। একটি পর্যায়ে কিন্তু পরিষ্কার হয়ে গেল। আজকে কিন্তু দেশের মানুষ না, সারা দুনিয়ার মানুষ আজকে তারা বিশ্বাস করে যে যে মানুষগুলোকে, সে যুবক, ছাত্র মানুষকে যারা হত্যা করেছে, এই হত্যাকারী কারা, সে প্রশ্ন আজকে খুবই স্পষ্ট হয়েছে। আজকে যখন দেখা গেল মিছিলের সামনে মানুষ মারা যাবে, সামনে মারা যায় না, মিছিলের মাঝখান থেকে মারা যায়। কে মারলো? এদেরকে মিছিলের মাঝখান থেকে মানুষ মৃত্যুবরণ করেছে, যারা জীবন দিয়েছে। সেই হত্যাকারীদের বিচার তো আমরা চাই, দেশের মানুষ চায়, আওয়ামী লীগের নেতা কর্মীরাও চায়। কারণটা হলো, হত্যাকারী তো হত্যাকারী, এবং হত্যাকারীর প্রতি কোনো ধরনের সহানুভূতি, কোনো ধরনের মায়া, আর যাই হোক, বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা কর্মীও দেখাতে চায় না। আমরা চাই আইনের শাসন, আমরা চাই হত্যাকারীর উপযুক্ত ন্যায্য বিচার হোক এবং তার শাস্তির কাঠগড়ায় দাঁড়াক। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এটা খুবই জরুরি। আর এই হত্যাকাণ্ডকারীদের রক্ষা করেছে কে? কেন অবৈধ দখলদার সরকার কেন ইনডেমনিটি জারি করা? এই ইনডেমনিটি দেওয়ার মানেটা হলো, যারা হত্যা করেছে, যারা যেই ষড়যন্ত্র করে, নীল নকশা করে, কৌশলে, যারা বেআইনি অস্ত্র ব্যবহার করে আমাদের মানুষদেরকে, আমাদের ভাই বোনদেরকে, আমাদের সন্তানদেরকে যারা হত্যা করেছে, এই হত্যাকারীদের বিচার আইনের আওতায় এনে চিহ্নিত করে এদেরকে আদালতের মাধ্যমে বিচার করা হোক, এবং সেই বিচারের পথকে যাতে এই সন্ত্রাসীরা যারা হত্যাকারী তাদেরকে রক্ষা করার জন্যই ইনডেমনিটি দেওয়া হয়েছে। এটাই আইন, কালো আইন। এই আইনের প্রতি বাংলাদেশের মানুষের কোনো আস্থা নেই। এই আইন আমরা মানি না, দেশের মানুষ মানে না। কারণ শেখ হাসিনার বিরুদ্ধে যত হত্যা মামলা, আপনাদের বিরুদ্ধে যত মামলা, এই মামলাগুলা মোকাবেলার জন্য আপনাদের প্রস্তুতিটা কি? তাদের তো প্রস্তুতি হচ্ছে মার্চ মাস থেকে তারা শেখ হাসিনার বিচার শুরু করবে। আমরা আইনের শাসনে বিশ্বাসী, আমরা আদালতে মাধ্যমে আমরা এই সকল কিছুকে আমরা মোকাবেলা করব। কারণটা হলো যে হত্যাকারীদের বিচার হোক, এটা আমরা যেমন চাই, তেমনি প্রকৃত হত্যাকারীদেরকে তাদেরকে তদন্ত করে উদ্ঘাটন করে সেই হত্যাকারীদের চিহ্নিত করতে হবে। এটা কাউকে আইনগত মোকাবেলার জন্য আসলে বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে,
যে পরিস্থিতির ভিতর দিয়ে বাংলাদেশ এখনো চলছে, এখানে বাংলাদেশের আইনজীবীরা আমাদের সাথে আছে। এই হত্যাকাণ্ডের বিপক্ষে যারা আইনজীবী, আইনজ্ঞ, বিশেষজ্ঞ আছে, তারা কাজ ইতিমধ্যে শুরু করেছে, কিন্তু তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। এখানে বিচারককে নির্মোহ বিচার করার, আইনাঙ্গনকে, বিচারালয়কে তৈরি করতে হবে, সুযোগ দিতে হবে। এখন বাংলাদেশে এগুলোর কোনো অবশিষ্ট নেই। বাংলাদেশে বিচারক আদালতে হেনস্থা হচ্ছে, বিচারপতিকে হুমকি দিয়ে পদত্যাগ করানো হচ্ছে, আদালতের রাজবন্দীদেরকে আদালতে উপস্থিত হলে সেখানে আক্রমণ করে তাদেরকে ক্ষতবিক্ষত করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আদালতের আইনজীবী রাজবন্দীদের ভিকটিমের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা দিতে গেলে তাদেরকে পদদলিত করা হয়, আক্রমণ করা হয়, তাদেরকে আদালত এজলাসে যেতে দেওয়া হয়। এটা হচ্ছে, আইনজীবীদের টিম আপনারা করবেন না রাষ্ট্রের কাছে আইনজীবী চাইবেন, কোনটা চাইবেন আপনারা? আমরা আইনজীবীকে তার অধিকার, আইনি সহায়তা দেওয়া। একজন ভিকটিম আইনি সহায়তার জন্য তিনি নিজে আইন নিয়োগ করবেন। যদি সে নিজে আইন নিয়োগ করতে তার যদি অভাব অসুবিধা থাকে, প্রয়োজন পড়ে, সে রাষ্ট্রীয়ভাবে আইনের সহায়তা নিতে পারে। এটা সংবিধানের এই সুযোগ আছে। কিন্তু বাংলাদেশে রাষ্ট্র তো দূরের কথা, এখানে রাষ্ট্রই হয়েছে একমাত্র সমস্ত কাজের। রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতা দখল করে আছে তারাই হলো সবচেয়ে বড় বাধা। এবং তারা যখন এই অবৈধ দখলদাররা সমস্ত কিছুকে দখল করে নিয়ে যাচ্ছে, সমস্ত কিছুকে মগের মূল্যকে পরিণত করা হয়েছে, আজকে সাধারণ মানুষের, শান্তিপ্রিয় মানুষের কোনো সুযোগ নাই। পেশাজীবী মানুষের তাদের নিজের পেশাকে চালিয়ে নিয়ে যাওয়ার কোনো সুষ্ঠু পরিবেশ। আজকে আদালতে একজন আইনজীবী, একজন সিনিয়র আইনজীবী, একজন বিজ্ঞ আইনজীবী আদালতে যেতে সাহস পায়। আদালতে কারো পক্ষে দাঁড়ানো তো দূরের কথা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এমনকি জজ কোর্টে তারা যে তাদের অফিসে বসার মতো সাহস পায়। কোন জায়গাতে কোন ধ্বংস, কোন একটি কেমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে আমাদের আইনাঙ্গন আজকে চলছে। আজকে দেশে পুলিশ বাহিনীর হাজার হাজার সদস্যদেরকে হত্যা করা হয়, সেক্ষেত্রে নারী থেকে আরম্ভ করে যুবক, বৃদ্ধ, কোন পুলিশ বাহিনী সদস্য, আনসার বাহিনীর সদস্যরা রক্ষা পায়নি। 450-র উপর থানা লুণ্ঠন করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে 400 থানা, হাজার হাজার অস্ত্র লুণ্ঠন করে নিয়ে গেছে যে জঙ্গিরা, যে সন্ত্রাসীরা। সেই অস্ত্র তো এখনো উদ্ধার করা হয়নি। এমনকি সেই অস্ত্র উদ্ধারের কোনো কার্যকর পদক্ষেপও নেওয়া হয়নি। আজকে সেখানে কিভাবে, আমি একটু জানতে চাচ্ছি যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সমন্বয়কটা ঘোষণা করেছে আওয়ামী লীগকে তারা কোনো আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগের মতাদর্শ নিয়ে কোনো কাজ করতে দেবে না। আওয়ামী লীগ কি তাদের দয়ার পাত্র হয়ে গেল বাংলাদেশে? এখন বাংলাদেশে রাজনীতিবিদরা হলো সবচাইতে সম্মানীয় জায়গা, সম্মান করার দায়িত্ব একটি রাষ্ট্রের নাগরিকরা, সকল পর্যায়ের মানুষদের দায়িত্ব হলো রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশ পরিচালনা করবে, দেশের মানুষের ভালো মন্দ নিয়ে ভাবনা করবে, দেশের মানুষের প্রত্যাশা পূরণের দায়িত্ব হলো রাজনীতিবিদ, রাজনৈতিক সরকারের। এবং রাজনীতির সাথে যারা সম্পৃক্ত তার বিরুদ্ধে বিষোদ্গার করা, ঘৃণা প্রকাশ করা এবং রাজনীতিকে ধ্বংস করা বর্তমান অরাজনৈতিক দখলদার সরকারের মনে হয়েছে। এবং তাদের সাথে বেনিফিটেড কিছু কর্মকর্তা, কর্মচারী, তাদের প্রতিদিন তাদের যে ভাষা তারা ব্যবহার করে, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, মনে হচ্ছে রাজনীতিকে ধ্বংস করা, অর্থাৎ বিরাজনীতিকরণের পথে হাঁটা। বিরাজনীতিকরণ করে একটি জাতিকে, একটি দেশকে, একটি রাষ্ট্রীয় ব্যবস্থাকে, গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়াই মনে হচ্ছে বর্তমান সরকারের, অবৈধ সরকারের একমাত্র লক্ষ্য। আজকে
রাজনীতিবিদদেরকে রাজনীতি করতে দেওয়া যাবে না। রাজনীতিবিদদের যত দোষ, পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে, পৃথিবীর কোনো সমৃদ্ধশালী দেশে রাজনীতিবিদদের ভিতরে ভালো মন্দ থাকে। রাজনীতিবিদদের ভিতরে রাজনীতিবিদ না, তারা স্পেসিফিক বলছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না তারা। এখানে আওয়ামী লীগ তো নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ, এবং বাংলাদেশের যত অর্জন, ভাষা আন্দোলনের মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠা থেকে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এবং বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন, সামরিক জান্তা বিরোধী আন্দোলন থেকে আরম্ভ করে বাঙালির ছাত্র সমাজের সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এবং বাংলাদেশের মানুষের প্রিয় সংগঠন, এখনো বড় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের প্রায় 40% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। আমাদের এই 75 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী দলটির মানুষের যাতে যে সম্পর্ক, বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই, এমন কোনো পাড়া নাই, এমন কোনো মহল্লা নাই যেখানে আওয়ামী লীগের সমর্থক আছে, ভোটার আছে, কর্মী আছে। সেই দলটিকে রাজনীতি করতে দেওয়া হবে না বলে যে বলে, সে কে? তাদের কি পরিচয়? তারা কি কথা বলার অধিকার রাখে? এই 40% মানুষকে রাজনীতি করতে দিবে না, আওয়ামী লীগকে মাঠে নামতে দেওয়া হবে না, আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, তার মানেটা কি? এরা কত বড় স্বৈরাচার, এরা কত ফ্যাসিস্ট! এটা বোধহয় ফ্যাসিজমের চরম বহিঃপ্রকাশ। এই সকল তথাকথিত অনির্বাচিত সরকারের লোকজন, অবৈধ সরকারের লোকজন এবং তাদের কর্মকর্তা কর্মচারীরা, তারা এখন আঙ্গুলি হেলেন দিয়ে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে। তারা বাংলা একাডেমি, আমাদের প্রাণের উৎসবের মেলা, ওই জায়গায় যাব নাসিম ভাই। এর আগে আমি একটা বিষয়, আপনি গেস্ট হিসেবে আসবেন এটা ঘোষণা দিয়ে আমরা মানুষের কাছে কিছু প্রশ্ন চেয়েছিলাম আপনার কাছে করার জন্য। অনেক মানুষ অনেক ধরনের প্রশ্ন করেছেন। একজন লিখেছেন যে রাজনীতিতে ভারসাম্যহীনতা আর বিরুদ্ধে মতের উপর নিপীড়ন শুরু হয় 21শে আগস্ট। আওয়ামী লীগ কেন বিএনপি সেই ভুলটাকে অনুসরণ করলো? ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ কাকে দায়ী করবে? আমলাদের নাকি দলের সুবিধাবাদীদের? আমি মনে করি আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ তার ঐতিহ্যকে ধরে রাখার জন্য সবসময় চেষ্টা করে। গণতান্ত্রিক ধারাবাহিকতা ধরেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আগামীতেও আমরা যে কোনো পরিস্থিতির মধ্যে শান্তিপ্রিয়, শান্তিতে, স্বস্তিতে গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করবে। তরুণ প্রজন্মের জন্য, আগামীর ভবিষ্যৎ তৈরির জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে আমরা দেশের উন্নয়ন অগ্রগতির জন্য দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাব। আওয়ামী লীগ কখনোই ফ্যাসিস্টদের দলে পরিণত হয়নি। আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিপক্ষে, স্বৈরাচারের বিপক্ষে, অশুভ শক্তির বিপক্ষে, সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তির বিপক্ষে দৃঢ়ভাবে, দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে দেশরত্ন শেখ হাসিনা দেশকে পরিচালনা করছে। এক্ষেত্রে ভালো মন্দ থাকতেই পারে। দুষ্ট চক্রের কাজ করেছে, সেই চক্রকে চিহ্নিত করাই তো রাজনৈতিক দলের দায়িত্ব। আমি মনে করি আওয়ামী লীগ আগামী দিনে অবশ্যই যদি কোনো অশুভ শক্তি অথবা কোনো অগণতান্ত্রিক শক্তি আবার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, মানুষের সম্ভাবনার উপরে, মানুষের কল্যাণের পথে বাধা হয়ে দাঁড়ায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে নষ্ট করার পথে যারাই আসবে তাদেরকে আমরা সমস্ত দলমত নির্বিশেষে গণতান্ত্রিক সকল শক্তিকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমরা দেশের জন্য কাজ করি, আমরা এখনো কাজ করে যাচ্ছি। এই সরকারের লোকজন বারবার একটা কথা বলার চেষ্টা করছে, আওয়ামী লীগকে তার দোষত্রুটি ভুলের জন্য ক্ষমা চাইতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা তাকে রাজনীতি করতে দিবেন। দেখুন,
কারা বলছে আওয়ামী লীগের বিচার করতে চায়? তারা কারা? বাংলাদেশের কোন রাজনৈতিক শক্তি, কোন গণতান্ত্রিক শক্তি এ কথা বলে? বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ পরিচালিত হোক, যারা বাংলাদেশের সংবিধানের প্রতি মর্যাদা দেয়, যারা বাংলাদেশকে ভালোবাসে, সে কোনো রাজনৈতিক দল কিন্তু এটা বলে না। এরা যারা বলে তারা কারা? তাদের পরিচয় কি? তাদের আত্মপরিচয় কি? তারা কি? তারা কোনো রাজনৈতিক শক্তি? তারা অরাজনৈতিক শক্তি? তারা কারা? তারা ব্যবসায়ী? তারা কারা? তারা সামাজিক ব্যবসা, নানা ব্যবসার নামে অর্থ উপার্জন করে। তারা বাংলাদেশের মানুষের জন্য, যারা কোনোদিন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে চায়নি, যারা বিজয় দিবসে বিজয়ের মালা দিয়ে বিজয়ী জাতিকে সম্মান দেখাতে, বীর শহীদদের প্রতি সম্মান দেখাতে যারা পারেনি, তারা বিজয় দিবসে এখন হামলা করে, শহীদ মিনারে তারা আক্রমণ করে। তারা কারা? এই শক্তি এখন বলে বাংলাদেশে আওয়ামী লীগকে বিচার করবে। আওয়ামী লীগের বিচার করার আগে তাদেরকে রাজনীতির মাঠে নামতে দেওয়া হবে না, তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না। কে তারা? কারা? তাদের কথার প্রতি মানুষের কোনো শ্রদ্ধা আছে? আমাদের যদি ভুল থাকে, আমাদের যদি কোনো ত্রুটি থাকে, সেটা দেখার দায়িত্ব বাংলাদেশের মানুষের। বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ, সে বিচার করবে তারা। কিন্তু যারা কথা বলে, যাদের যে তারা যে অঙ্গভঙ্গি করে, যে অশোভনীয় আচরণ করে, অশোভনীয় কাজগুলো করে যাচ্ছে, সে কাজগুলো কি প্রকারান্তকে, বাঙালি জাতিকে, বাংলাদেশকে খাটো করছে, বাংলাদেশকে বিতর্কিত করছে, বাংলাদেশের মানুষদেরকে, প্রতিটি মানুষকে ভিতরে অস্বস্তি সৃষ্টি করছে, প্রতিটি মানুষের কে খাটো করে। এরা কি চায়? এরা বাংলাদেশকে বিশ্বাস করে, বাংলাদেশ টিকে থাকুক, বাংলাদেশ বিশ্ব সভায় মর্যাদার আসনে থাকুক, এটা এরা চায় না। যে কারণে এরা বলে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না, আওয়ামী লীগের বিচার করা হবে। তাদের কিন্তু কখনো বলে না যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য, তারা কিন্তু প্রশংসা করে না, বরঞ্চ যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে এজন্য ওরা আওয়ামী লীগকে বিচার করতে চায়। ওরা বিচার করতে চায় আওয়ামী লীগকে। কেন? কেন আওয়ামী লীগের নেতৃত্বে দেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হলো, এ কারণে ওরা আওয়ামী লীগকে বিচার করতে চায়। ওরা কিন্তু কখনোই বলে না যে ৭৫ খুনিদেরকে, ২১শে আগস্টের খুনিদেরকে বিচার করা উচিত, আরো নতুন করে আরো যারা জড়িত আছে তাদেরকে বের করে বিচার করার কথা কিন্তু এরা বলে না। এরা বলে, এরা কিন্তু জামাতে ইসলামের বিচারের কথা কিন্তু এরা বলে না। এরা কিন্তু ছাত্র শিবিরের রক কেটে আমাদের ছাত্র সমাজকে, যারা কলঙ্ক, আমাদের ছাত্র সমাজকে ভয়ের আতঙ্কের দিকে যারা নিয়ে গিয়েছিল, এরা কিন্তু হিজবুত তাহরির যারা নিষিদ্ধ, তাদের বিচারের কথা কিন্তু এরা বলে না। এরা আওয়ামী লীগের বিচারের কথা বলে। এরা কারা? এরা এনজিও করে, এটা ব্যবসা করে। এরা কারা? এরা রাজনীতি করে না, আমরা রাজনীতি করি না এ কথা বলে এখন যখন দেশের মানুষ প্রতিবাদ শুরু করেছে, এখন বলে আমরাই রাজনৈতিক শক্তি। তো এদের আসলে এরা তালগোল পাকিয়ে ফেলেছে। এরা কি করা উচিত, কি করা উচিত না, এইটা বোঝার মতো বিবেচনা, জ্ঞান আমার মনে হয় এরা হারিয়ে ফেলেছে, অথবা এরা আসলে ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। এদেরকে বাংলাদেশের মানুষ এখন বাঁচতে চায়। ২১শে বইমেলা নিয়ে বলতে শুরু করেছিলেন। ২১শে বইমেলা নিয়ে একটা আলোচিত, একটা বিতর্কিত একটা ঘটনা প্রকাশ পেয়েছে। ডাস্টবিন করা হয়েছে সেখানে শেখ হাসিনার ছবি নিয়ে। এই ডাস্টবিনে একজন ময়লা ফেলছেন, প্রেস সচিব, উনার একটা ছবি চাপা হয়েছে। তার আমাদের কাছে একটা ছবি এসেছে, যে ছবিটা আপনাকে দেখাই। এই দেখেন, এখানে কিন্তু এই প্রেস সচিবের সাথে আপনার সাথে দাঁড়িয়ে এই প্রেস সচিব। এটা একটু বলবেন উনার সাথে কিভাবে আপনার যোগাযোগ হয়েছিল, বা আপনার কাছে কিভাবে এসেছিল সে? উনি যদি আমার সাথে কোনো ছবি থেকে থাকে, উনি সাংবাদিক হিসেবেই উনি এসেছিলেন, একজন সাংবাদিক পরিচয়ে উনি এসেছিলেন। এর বাইরে তো ওনার সাথে আমার ছবি ওঠানোর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। মনে করতে পারেন, চিনতেন, সেভাবে মনে করতে পারেন।
জি, আপনি মনে করতে পারেন কোন ঘনিষ্ঠ সাংবাদিক ছিল কিনা উনি আপনার? উনি একজন সাংবাদিক হিসাবে আমার সাথে যে কোনো মানুষ, যে কোনো সাংবাদিক আসতেই পারে। আমি সাংবাদিককে সাংবাদিক হিসেবে চিনি। উনি সেই পেশাজীবী হিসেবে আমার কাছে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার সাথে দেখা করতে আসলে, ছবি উঠাতে চাইলে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে উনি যদি কোনো কোনো সন্ত্রাসী চিহ্নিত কোনো সাজাপ্রাপ্ত পলাতক আসামি না হলে ছবি উঠাতে তো আমি আপত্তি করতে পারি না। তার মানে আমি তাকে ভালোবাসি অথবা তার জীবনের সমস্ত খারাপ কাজগুলোকে আমি সমর্থন করি তা তো না। আর তার ভালো কাজ যদি করে থাকে নিশ্চয়ই সেগুলোকে ভালো বলতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সে যদি আজকে যে কাজগুলো সে করছে, আজকে সে তো নর্দমার কীট হিসাবে ইতিমধ্যে এই সমাজের কাছে চিহ্নিত হয়েছে। আজকে প্রাণের মেলা, ভালোবাসার মেলা, বাঙালির উৎসব, বাঙালির উৎসবের পরিণত হয় ভাষা আন্দোলনের মাসে, ফেব্রুয়ারি মাসে বই মেলা। সেই বাংলা একাডেমি সেই মেলায়, সেখানে কিন্তু দলের কিন্তু আয়োজন না, এটা এখানে কোনো কোনো গোষ্ঠীর আয়োজন না, সকল দল মত নির্বিশেষে সকলের এই মেলায় অংশগ্রহণ করে। সেখানে এসে এই কাজগুলো করে, তার মানে কি অবৈধ অনির্বাচিত দখলদার সরকারের মুখপত্র হিসাবে তাকে দেখানো হয়। অর্থাৎ এই ইনুস সরকারের চেহারাটা কিরকম, তারা কি কুৎসিত ভাবনা নিয়ে, কুৎসিত চিন্তা নিয়ে, এ ধরনের কুৎসিত মানুষদেরকে নিয়ে তারা দেশ পরিচালনার নামে দেশের মানুষের উপরে কণ্ঠ রুদ্ধ করে, গণতন্ত্রকে কণ্ঠ টুটি চেপে ধরে, মানুষের কথা বলার অধিকারকে বন্ধ করে দিয়ে, মানুষের বাক স্বাধীনতা, মানুষের মানবিক অধিকার, হিউম্যান রাইটস আজকে পদদলিত, ভুলুণ্ঠিত। তো সেই সরকারের মুখপত্র হলো, আপনি একটু আগে যে ব্যক্তিটির ছবি দেখিয়েছেন, এই ব্যক্তির ছবি এখানে বিষয় না। বিষয়টা হলো ব্যক্তিটি কি, ব্যক্তিটি কি কাজ করছে, ব্যক্তিটি কি তার অঙ্গভঙ্গি, কি তার প্রকাশ করছে। এটা এখানে আমার সাথে ছবি থাকছে, তা এটা যদি কোনো বিচার হয়, এটা যদি আমি অপরাধ করে থাকি, সেই বিচারের দায়ভার মেনে নিতে আমার কোনো আপত্তি নেই, সেটাও আমি মেনে নেব, মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। আমি আমার দ্বারা আমি তাকে কোনো অবৈধভাবে কোনো তার সাথে কোনো সম্পর্ক তার সাথে আমার ছিল কিনা, অথবা আমি তাকে কোনো জায়গায় কখনো ওই ব্যক্তিটিকে আমি তাকে কোনো ধরনের প্রম্পট করেছি কিনা, সেটা হলো বড়। আমি সে ধরনের কোনো কাজ করে থাকলে তার জন্য আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আওয়ামী লীগ যে কোনো শাস্তি দিলে আমি সে শাস্তি যেমন দলের কাছ থেকে মেনে নেব, ঠিক তেমনি ভাবে আইনি ভাবেও যদি কোনো বেআইনি করে থাকি, সেক্ষেত্রে আদালতে বিচার হলে আদালতের রায়ও আমার মেনে নিতে কোনো আপত্তি। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষটি আজকে বই মেলাতে, প্রাণের মেলায়, যেখানে আমি আমার পিতামাতা আমার শৈশবে আমাকে এই মেলায় নিয়ে গিয়েছে, আনন্দের মেলায় নিয়ে আমাকে বই পড়া, ভালো ছোট বই পড়া, গল্প দেওয়া হাতে কিনে দিয়েছে। আমার বাবা নিজেও একজন লেখক ছিল, খ্যাতিমান লেখক ছিলেন, তিনি কবিতা লিখতেন। আমি আমার সন্তানদেরকে হাতে করে নিয়ে যেতাম এই বই মেলা। এখানে কোনো দলের হিসাবে না, আমাদের প্রজন্মকে এখান থেকে শিক্ষা দেওয়া, বাঙালির চেতনা, বাঙালির যে শাশ্বত যে ভালোবাসা, শান্তি, সম্প্রীতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একাকার হওয়া। এখানে সাহিত্যিক, কবি, লেখক, দার্শনিক, চিন্তাবিদ, গবেষকরা এখানে আসে, তাদের সাথে একটি প্রাণের সম্পর্ক গড়ে ওঠে, এখান থেকে উৎসরিত হয় আমাদের সমস্ত কিছু। সেখানে আজকে ঘৃণা, বিদ্বেষ, হিংসা ছড়ানো হয়, এটা যদি হয় এই অবৈধ সরকারের মুখপত্রের কাজ, তার দ্বারা আজকে বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ, সৃজনশীল মানুষরা, সৃজনশীল চিন্তা চেতনার কেন্দ্র, আজকে কি হচ্ছে? আজকে মানুষ বয়কট করছে। এখানে এই মেলা থেকে মানুষ ইতিমধ্যে ঘোষণা দিয়ে এই মেলার প্রতি ঘৃণা প্রকাশ করছে। এই আয়োজকদের প্রতি, এই রাষ্ট্রীয় ক্ষমতাকে বেআইনি ভাবে যারা দখল করেছে,
সেই দখলদারদের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ আজকে প্রকাশিত হচ্ছে। আর এই বিক্ষোভ সমস্ত অপকর্মের বিপক্ষে আজকে বাংলাদেশের মানুষের প্রয়োজনে, মানুষের স্বার্থে কিন্তু মানুষ আজকে জেগে উঠেছে। আজকে বাংলাদেশের মানুষ এই দখলদারদের, এই অবৈধ যে তথাকথিত সাংবাদিক নামের কলঙ্ক ঘৃণিত এই মানুষগুলোকে বাংলাদেশের মানুষ আর দেখতে চায়। বাংলাদেশের মানুষ এক মুহূর্তের জন্য এরা ক্ষমতা দখল করে থেকে বাংলাদেশের কষ্ট, বাংলাদেশের মানুষের দুঃখকে যারা প্রতিদিন বাড়িয়ে চলছে, বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবনযাপনের সুযোগটিকেও যারা ধ্বংস করে দিচ্ছে, যেখানে ধর্মের বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করা, লিঙ্গভেদের যে পার্থক্য, নারী পুরুষের ভিতরে বিভেদ সৃষ্টি করে তালেবানি কায়দায়, তালেবানি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকে যে আয়োজন চলছে, যে পৃষ্ঠপোষকতা চলছে, এই পৃষ্ঠপোষকতাকারীরা প্রাণের মেলা, বই মেলা, যেখান থেকে আমাদের সমস্ত কিছুকে, সমস্ত আমাদের চিন্তা চেতনা, সমৃদ্ধি, স্বপ্ন যেখান থেকে উৎসরিত হয়, সেই জায়গাটিকেও তারা আজকে ঘৃণা, হিংসা, বিদ্বেষ সরিয়ে দেওয়ার জায়গায় পরিণত করে আমাদেরকে কোথায় নিয়ে যেতে চায়।